এশার নামাজের পর ইমাম সাহেব মসজিদের মাইকে বলে দিল, আজকে আমাবস্যা, দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না, আর যারা ঘরের বাইরে আছেন তারা তাড়াতাড়ি ঘরে চলে যান। প্রতি আমাবস্যায় এই ঘোষণা দেয় ইমাম সাহেব। এটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগে। ঘটনা যাওয়ার আগে আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে দেই, যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের বাড়িটা মূলত 300 পরিবার নিয়ে গঠিত, অনেক বড় একটা বসতি। বাড়ির ঠিক মাঝখানে একটা বিশাল পুকুর, পুকুরের 3 পাশে বাড়িঘর, আর এক পাশে বড় একটা জঙ্গল। ওই জঙ্গলেই মূলত এমন একজন থাকে যার আতঙ্কে প্রতি আমাবস্যায় আমরা ঘর থেকে বের হতে পারি না। অনেকবার সবাই চেষ্টা করেছে ওই জঙ্গল কেটে ফেলার জন্য, কিন্তু যে এটা করতে গিয়েছে সেই অদ্ভুতভাবে মারা গিয়েছে। আমাদের বাড়ির মুরব্বীদের মুখে কথা শোনা, অনেক বছর আগে এই বাড়িতে একজন নামকরা ওঝা থাকতেন। ওনার বসে কয়েকজন জিন ছিল, যাদেরকে দিয়ে তিনি বিভিন্ন কাজকর্ম করাতেন, মানুষের চিকিৎসা করাতেন। সেই জিনগুলো ওঝার কথার অবাধ্য হওয়ার সাহস করত না কখনো, তার প্রতি অনেক অনুগত ছিল। এভাবে চলতে চলতে একদিন ওঝার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মৃত্যুর আগে তিনি তার বসে থাকা সকল জিনকে একত্রিত করে বললেন, আমি মারা যাব, তবে তার আগে আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিয়ে গেলাম। এখন তোমরা যে যার মতো কাজ করতে পারো, যেখানে খুশি যেতে পারো, তবে মনে রাখবে তোমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। তারা ওঝার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো, কখনো কারো ক্ষতি করবে না, এবং যে যার মতো চলে গেল সবাই। কিন্তু একজন গেল না, সেখানে ঠায় দাঁড়িয়ে থাকলো। আসলে সে ছিল অন্ধ, চোখে দেখতো না। ওঝা বললেন, তুমি গেলে না কেন? তুমিও তো মুক্ত। তখন সেই অন্ধ জিন বলল, মুনিব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমাকে মুক্ত করার জন্য, কিন্তু আমি তো চোখে দেখতে পাই না। এই বাড়িতে আমি অনেক দিন ধরেই আছি, তাই এই বাড়ির অলিগলি আনাচে কানাচে সব আমার মুখস্থ। বাইরের দুনিয়ায় গেলে আমি কিছুই বুঝবো না। তাই আমি চাই আপনি আমাকে এই বাড়িতেই বন্দি করে দিয়ে যান, যাতে আমি বাড়ির সীমানার বাইরে যেতে না পারি। ওঝা বললেন, সেটা সম্ভব না। তুমি এখানে থাকলে মানুষ হঠাৎ করে তোমার সামনে পড়ে গেলে খুব ভয় পাবে, আর এমন কি গ্যারান্টি আছে আমি মারা যাওয়ার পর তুমি মানুষের ক্ষতি করবে না? সে বলল, আমাকে বিশ্বাস করুন মনিব, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। আমি আপনার কাছে ওয়াদা করছি, দয়া করে আমাকে বাড়িতে থাকার অনুমতি দিন। তখন ওঝা তার কথা মেনে নিয়ে চিরদিনের জন্য তাকে আমাদের বাড়িতে বন্দি করে দিয়ে গিয়েছে। সত্যি সে কখনো কারো ক্ষতি করেনি। রাতের বেলা সে তার মতো করে ঘুরে বেড়াতো আমাদের পুরো বাড়িতে। তার বাসা বানিয়ে নিয়েছিল পুকুরের পাশের জঙ্গলটাকে। রাতের বেলা আমরা কখনো তার সামনে পড়ে গেলে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম। যেহেতু সে চোখে দেখতে পায় না, তাই আমাদের পাশ কাটিয়ে আস্তে করে যেত। কেউ যদি তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠত, তাহলে সাথে সাথে অদৃশ্য হয়ে যেত, কোনো প্রকার ক্ষতি না করেই। আমি গালিব নিজেই তাকে 3 বার দেখেছি। প্রথমবার দেখেছিলাম আমার মৃত দাদির রূপ ধরে, শাড়ির লম্বা চোল মাটিতে টেনে টেনে হেঁটে যে বেড়াচ্ছে। আমি কোনো কথা না বলে রোবটের মতো দাঁড়িয়েছিলাম। সে আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে সে জঙ্গলের দিকে চলে গেল। কিন্তু ঘটনা শুরু হয় একটা অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্টের মাধ্যমে। আজ থেকে 10 বছর আগে। তখন ছিল বর্ষাকাল, চারিদিকে ছুঁই ছুঁই পানি। পুকুরের পাশের সেই জঙ্গলেও প্রায় হাঁটু সমান পানি হয়ে গিয়েছিল। আমাদের বাড়ির একজন লোক রাতে মাছ শিকার করার জন্য বের হয়েছে। তার নাম ছিল জব্বার। আমরা তাকে জব্বার কাকা বলে ডাকতাম। যেটা দিয়ে মাছ শিকার করে সেটাকে আমাদের গ্রামের ভাষায় টেডা বলা হয়। টেডাতে মূলত অনেকগুলো চোখা চোখা লোহার কঞ্চি থাকে। রাতে যখন মাছ ঘুমানোর জন্য পানির কিনারে আসে, তখন সেই টেডা দিয়ে আঘাত করে মাছ শিকার করা হয়। জব্বার কাকা টেডা টর্চ লাইট নিয়ে মাছ ধরার জন্য সেই পুকুর পার ঘেঁষে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের দিকে চলে গেল। সে ছিল প্রচণ্ড সাহসী একজন মানুষ, আর সে জানতো বাড়িতে যেই জিন আছে সে কারো ক্ষতি করবে না। তাই ডর ভয়হীন ভেবে সেই জঙ্গলের দিকে চলে গেল। ভালোই মাছ পাচ্ছিল। হঠাৎ লাইটের আলোতে চোখে পড়ল গাছের শিকড়ের কাছে এক বিশাল আকৃতির মাছ। সচরাচর এত বড় মাছ এই হাঁটু সমান পানিতে আসার কথা না। উনি এটা দেখে আর লোভ সামলাতে পারল না। সোজা টেদা দিয়ে
ঘা দিল মাছটার চোখ বরাবর। মাছটা মানুষের মতো চিৎকার করে উঠল এবং অনেক ছটফট করতে লাগলো। উনি নিজের হাতে টেডা ধরে রাখতে পারছিলেন না। ছটফট করতে করতে এক পর্যায়ে মাছটা টেদা থেকে ছুটে গেল এবং চিৎকার করতে করতে কোথায় যেন মিলিয়ে গেল। জাব্বার কাকা টেডাটা উঁচু করে তার কুঞ্চিগুলোর দিকে লাইট মেরে দেখলো 3টা কুঞ্চিতে রক্ত লেগে আছে। তার মানে মাছটার চোখে 3টা কুঞ্চি বিঁধে গিয়েছিল। ওনার কেমন যেন লাগছে, বারবার মনে হচ্ছে কিছু একটা তো হয়েছে। আশেপাশে তেমন কোনো আওয়াজ শব্দ নেই, সবকিছু নিস্তব্ধতা নেমে গেছে। তাই তাড়াহুড়ো করে সেদিন চলে এলো বাসায়। বাসায় আসার সাথে সাথে ওনার প্রচণ্ড জ্বর উঠল গায়ে। কোনো রকম ওষুধ খেয়ে সেদিন রাত পার করে দিল। রাতের ঘটনা শুধু তার মায়ের সাথে শেয়ার করলো। তার মা তাকে দোয়া দরুদ পরে ফু দিয়ে দিল। তারপর দিন সকালের ঘটনা। তাদের নতুন বিল্ডিংয়ের কাজ চলছিল। নিচে রাজমিস্ত্রিরা কাজ করছিল আর উনি নির্মাণাধীন ছাদের কিছু কাজ করছিল। হঠাৎ একজন মিস্ত্রি চিৎকার করে বলল, জাব্বার ভাই ছাদ থেকে পড়ে গিয়েছে। সবাই দৌড়ে গেল সেখানে। গিয়ে দেখলো নিচে পড়ে থাকা 3টা রডের খণ্ড তার চোখ ভেদ করে মাথার পিছন দিয়ে বের হয়ে গেছে এবং সে সাথে সাথেই সেখানে মারা যায়। রাতে যেমন 3টা টেডার কুঞ্চি সেই মাছের চোখে বিঁধেছিল, ঠিক সেভাবেই তার মৃত্যু হলো। তার মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এলো। জাব্বার কাকার মা পরে সবাইকে বলেছিল রাতে কি হয়েছিল। এটা শুনে মসজিদের ইমাম বলেছিল এটা কোনো সাধারণ মৃত্যু না, কেউ তাকে মেরে ফেলেছে প্রতিশোধ নেওয়ার জন্য। সবার সন্দেহ হলো বাড়িতে থাকা সেই অন্ধ জিনের ওপর। ইমাম সাহেব বলেছিল সে তো কারো ক্ষতি করে না, হঠাৎ করে এমনটা কেন করবে? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো বদজিন আছে। তাই সবার অনুমতি নিয়ে ইমাম সাহেব সেই অন্ধ জিনকে হাজির করার পরিকল্পনা করলো, যাতে তার কাছে জিজ্ঞেস করা যায় এর পিছনে কে আছে। ইমাম সাহেব বলল তাকে হাজির করতে হলে একজন সাহসী যুবক লাগবে, যার শরীরে তাকে হাজির করাবো। কেউ ভয়ে রাজি হলো না। এটা আমি করতে চাইলে ইমাম সাহেব বলল 18 বছরের ওপরে কাউকে এটা করতে হবে। তখন আমার বয়স ছিল 15 বছর, তাই আমি করতে পারিনি। অবশেষে আমার চাচাতো ভাই সজল এই কাজ করতে রাজি হয়। তার বয়স ছিল 20 বছর। রাতে সব আয়োজন করা হলো তাকে হাজির করার। উঠানের মাঝে গোল করে দাগ কাটা হলো। সজল ভাই আর ইমাম সাহেব সে দাগের মাঝখানে বসলো মুখোমুখি। দুজনের মাঝে একটা মোমবাতি রাখা নিভানো অবস্থায়। ইমাম সাহেব সজল ভাইকে বলল, তোমার শরীর অনেক ভারী হয়ে যাবে সে তোমার মাঝে প্রবেশ করলে, ভুলেও চোখ খুলবে না আমি বলার আগ পর্যন্ত। যখন এই নিভানো বাতি মোমবাতিতে নিজে নিজেই আগুন জ্বলবে, তখনই তোমার শরীরে প্রবেশ করবে সে। ভয় পাওয়া যাবে না, মন শক্ত রাখতে হবে। ইমাম সাহেব সব কিছু বুঝিয়ে সজল ভাইয়ের হাত ধরে বিড়বিড় করে কিছু পড়তে লাগলো। বাড়ির সবাই কৌতূহলী চোখে গোলদাগের চারপাশে অপেক্ষা করছে। হঠাৎ চারিদিকে দমকা বাতাস বইতে শুরু করলো। পুরো বাড়িতে বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল চারপাশ। ইমাম সাহেব আগেই বলে দিয়েছিল কেউ যাতে মোবাইলের লাইট বা টর্চ লাইট না জ্বালায়। তাই অন্ধকারে সবাই একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইল। হঠাৎ সেই নিভানো মোমবাতিটা জ্বলে উঠল। সজল ভাই গোঙানির মতো আওয়াজ করতে লাগলো। ইমাম সাহেব বলল, তুমি কে? সজল ভাইয়া অন্যরকম একটা কণ্ঠে বলল, আমি শত শত বছর ধরে এ বাড়িতে থাকা অন্ধ জিন। আমাকে কেন ডাকা হয়েছে এখানে? ইমাম সাহেব বলল, আজ সকালে জাব্বার নামে একজন লোক মারা গিয়েছে ছাদ থেকে পড়ে। সবাই বলছে এটা সাধারণ মৃত্যু ছিল না, জিনরা নাকি তাকে মেরেছে। আপনি এ ব্যাপারে কিছু জানা থাকলে বলেন আমাদেরকে। সে এবার ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, আমি নিজেই তাকে মেরেছি। আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম তার ভারী কণ্ঠের হাসি শুনে। তার কণ্ঠে এক প্রতিশোধের আকাঙ্ক্ষা, তার রাগ যেন সব কিছু পরিয়ে ফেলবে। ইমাম সাহেব বলল, কেন আপনি এমনটা করলেন? আপনি শত শত বছর ধরে এই বাড়িতে থাকেন, আপনি এতদিন তো কারো কোনো ক্ষতি করেননি, তাহলে হঠাৎ করে আপনার এত রাগের কারণ কি? কেন আপনি আপনার মনিবকে দেওয়া ওয়াদা ভঙ্গ করলেন? জিন এবার হাসি থামিয়ে খুব অসহায় স্বরে বলল, এ বাড়ির প্রতিটা মানুষকেই
আমি আপন করে নিয়েছিলাম। হুজুর, আমার একটা পরিবার আছে, আমি এখানে একা থাকি না। আমার স্ত্রী এবং আমার ছোট একটা বাচ্চা ছেলে আছে। আমি তো অন্ধ, কিন্তু আমার ছেলের চোখ দিয়ে আমি পুরো পৃথিবী দেখতে পেতাম। জানেন হুজুর, আমার ছেলেটা অনেক চঞ্চল প্রকৃতির। সেও আমার মতো এই বাড়ির প্রতিটা মানুষকে আপন করে নিয়েছিল। সে আপনাদের ছেলে মেয়ের সাথেই খেলা করত মানুষের রূপ ধরে, কিন্তু কেউ কখনো বুঝতে পারেনি প্রতিদিন বিকেলে তাদের সাথে তালিব নামের একটা অচেনা ছেলে খেলাধুলা করে। সেই আমার ছেলে তালিব। গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে আমার ছেলেটা একটু একা একাই খেলতে খেলতে ক্লান্ত হয়ে গাছের শিকড়ের কাছে বিশ্রাম নিচ্ছিল মাছের রূপ ধারণ করে। তখন আপনাদের বাড়ির জব্বার নামের একটা লোক এসে লোভের বশে আমার ছেলের চোখে টেডা দিয়ে সজোরে আঘাত করে আমার ছেলের চিৎকারে আকাশ পাতাল কেঁপে উঠেছিল কাল। আমি কখনো ভাবিনি আমার ছেলেটাও আমার মতো অন্ধ হয়ে যাবে। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে এটা সে ভুলবশত করে ফেলেছে, কিন্তু যখনই আমার ছেলের আর্তনাদ আমার কানে ভেসে আসে, আব্বা আমি মরে যাচ্ছি, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে আব্বা, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন, তখন আমার ক্রোধ চরম সীমায় পৌঁছে যায়। আমি আর সহ্য করতে পারছিলাম না নিজের আদরের ছেলের এই আর্তনাদ। আমার বুকে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আমি প্রতিজ্ঞা করে নিলাম জব্বারকে আমি ঠিক এভাবেই মারব। তারপর দিন আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করেছি তাকে মেরে। এই বলে জিনটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমার ছেলেটাও আমার মতো অন্ধ হয়ে গেল, আমি বাবা হয়ে এটা কিভাবে মেনে নিব। সেখানে থাকা সবার চোখে পানি চলে এলো। হোক সে জিন, তবুও সে একজন বাবা। তার সন্তানের এই অবস্থা তাকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছে। ইমাম সাহেব বলল, আমি বুঝতে পেরেছি আপনি এটা কেন করেছেন। জব্বার এটারই যোগ্য ছিল, তার মাথা খাটানো দরকার ছিল। এই অল্প পানিতে এত বড় মাছ থাকতে পারে না। সে মাথা না খাটিয়ে লোভের বশে যা করেছে তার শাস্তি পেয়েছে। এবার আপনি শান্ত হন, আপনার প্রতিশোধ পূর্ণ হয়েছে। এবার তো আমরা নিশ্চিন্তে থাকতে পারি, তাই না? জিন অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, আমার প্রতিশোধ পূর্ণ হয়নি হুজুর। আমি প্রতিজ্ঞা করেছি প্রতি অমাবস্যায় এই বাড়ির একজন করে মানুষ মেরে ফেলবো আমার ছেলের চোখের বদলে, আর আমার প্রতিজ্ঞা আমি পূরণ করেই ছাড়ব। ইমাম সাহেব বলল, এটা তো ঠিক না যে আপনার ছেলের এই ক্ষতি করেছে, সে তো মারা গেছে, তাহলে অন্য মানুষকে হত্যা করা আপনার জন্য অনেক বড় পাপ হবে, এটা আপনি করতে পারেন না। জিন এবার খপ করে ইমাম সাহেবের গলা চেপে ধরে বলল, এখন আমার ভাবার সময় নেই কোনটা ভালো কোনটা খারাপ। আমার ছেলের চোখের জন্য প্রতি অমাবস্যায় একজনকে বলি দেব, আমি এটাই আমার শেষ কথা। আজকে অমাবস্যা ভুলে গিয়েছিস তাই না? যা গিয়ে দেখ তোদের কবরস্থানের পাশে একজনকে মেরে ফেলে রেখেছি, এটা কেবল শুরু হয়েছে। এই বলে অট্ট হাসি দিয়ে সে সজল ভাইয়ার শরীর থেকে চলে গেল। সজল ভাইয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সবাই তাকে ধরে ঘরে নিয়ে মাথায় পানি দিতে লাগলো। এদিকে ইমাম সাহেব আর কয়েকজন গেল কবরস্থানের পাশে। ওটা ছিল আমাদের পারিবারিক কবরস্থান। সেখানে গিয়ে দেখলো সত্যি সত্যি একজনকে মেরে ফেলে রাখা হয়েছে। তার চোখেও 3টা লোহার খণ্ড ঢুকানো। সে ছিল আমার পাশের ঘরের আলমগীর কাকা। এবার আমাদের শান্তশিষ্ট বাড়িটাতে আতঙ্ক নেমে এলো। সেই থেকে অমাবস্যা আসলেই ইমাম সাহেব মাইক দিয়ে ঘোষণা দিয়ে দেয়, কেউ যেন বাড়ির বাইরে না যায়। তাকে বাড়ি থেকে তাড়ানো সম্ভব ছিল না। তাকে তাড়ানোর জন্য অন্য শহর থেকে বড় একজন কবিরাজ আনা হলো। সে এসে সব কিছু পর্যবেক্ষণ করে বলেছিল তাকে এখান থেকে তাড়ানো সম্ভব না, কারণ সেই ওঝা নিজের চুল দ্বারা তাকে বন্দি করে গিয়েছে। এখন তাকে তাড়াতে হলে আমাদের সেই ওঝার চুল লাগবে। এটা কখনো সম্ভব না, কারণ সে অনেক আগেই মারা গিয়েছে। তাই এই জিনকে কিছুভাবেই কিছু করা যাবে না। তবে একটা ভালো দিক হলো, আগে যেমন সব সময় এই জিনকে দেখা যেত, ঘুরে বেড়াতো, এখন আর তেমনটা দেখা যায় না। শুধুমাত্র অমাবস্যা রাতেই তাকে দেখা যায়। অন্য সময় মাঝে মাঝে তাকে দেখা যেত। কোনো না কোনোভাবে সে হাজার সতর্কতা সত্ত্বেও কাউকে মেরে ফেলে। এটা এখনও হয়ে আসছে। এই ভয়ে অনেকেই আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছে অন্যত্র বাড়ি করে। এমনই এক অমাবস্যায় আমি আর আমার ছোট ভাই রিফাত বাজারে গিয়েছিলাম একটা কাজে। আমাদের মনে ছিল না আজ অমাবস্যা, তাই ফিরতে ফিরতে রাত 9টা বেজে যায়। আমি আর রিফাত বাড়িতে প্রবেশ করে কথা বলছি আর হাঁটছি।
রাস্তা থেকে আমাদের ঘর 5 মিনিটের দূরত্ব। হঠাৎ মনে হলো আমাদের পিছনে কারো উপস্থিতি আছে। আমি বলতে যাব যে রিফাত পিছনে তাকাস না, সোজা হাঁটা দে। তার আগেই বোকাটা পিছনে তাকিয়ে ফেললো এবং পাথরের মতো দাঁড়িয়ে গেল। আমিও কিছু না বুঝে পিছনের দিকে তাকিয়ে ফেললাম। দেখলাম একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ ভয়ানক রকমের লাল ছিল। আমি এটা দেখে রিফাতকে এক টান দিয়ে ওর হাত ধরে দৌড় দিলাম আর বললাম, পিছনে তাকাবি না। রিফাতের হাত ধরে আমি টানতে টানতে হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে ঘরের দরজায় এসে পড়ে গেলাম। কিছু পড়ার আওয়াজ পেয়ে বাবা মা ঘর থেকে হারিকেন নিয়ে বের হলো। দেখলো আমি পড়ে আছি ঘরের দরজায়। বাবা আমাকে উঠিয়ে বলল, গালিব, রিফাত কোথায়? আমি বলতে যাব এই যে রিফাত, তখনই দেখলাম আমি রিফাতের হাত ধরে টেনে আনার বদলে আমার হাতে একটা গাছের ডাল। রিফাত সেখানে ছিল না। ততক্ষণে বাড়ির মানুষ জড়ো হয়ে গিয়েছে। আমি সবাইকে বললাম কি কি হয়েছিল। সবাই খুব বকাঝকা করলো। আজকে আমাবস্যা থাকা সত্ত্বেও কেন আমি রাত করে বাড়িতে আসলাম। সবাই মিলে টর্চ লাইট আর হারিকেন নিয়ে বেরিয়ে পড়ল রিফাতকে খোঁজার জন্য। অনেক খোঁজার পর রিফাতকে অচেতন অবস্থায় পাওয়া গেল রাস্তার পাশে একটা বড় তুলা গাছের কাছে। সেদিন কোনো কারণে সে রিফাতকে মারেনি। সবাই ভেবেছিল আজকে রাতে হয়তো কেউ মারা যাবে না। কিন্তু পরদিন সকালে কবরস্থানের কাছে আমাদের বাড়ির একজন বৃদ্ধ লোকের লাশ পাওয়া যায়, ঠিক তেমনভাবে লোহার কুঞ্চি চোখে ঢুকিয়ে। সেই ঘটনার পর রিফাত 6 মাস পর্যন্ত কথা বলতে পারেনি। এতটা ভয় পেয়েছিল সে। 6 মাস পর যখন ও কথা বলতে পারলো, তখন ওর মুখ থেকে শোনা সেদিন কেউ ওর মুখ চেপে ধরে নিয়ে গেছে। ওর আর কিছু মনে নেই। বাড়ির একজন লোকের নাম ছিল হালিম মিয়া। হালিম মিয়া পুকুরে বড়শি ফেলেছিল মাছ ধরার জন্য। বড়শিতে টোপ বেঁধে ফেলে রেখে চলে এসেছিল। পরদিন সকালে গিয়ে চেক করবে মাছ ধরা পড়েছে কিনা। রাতে সে স্বপ্ন দেখলো তার বড়শিতে বিশাল এক মাছ ধরা পড়েছে। সে ঘুম থেকে উঠে দেখলো তখন রাত 3টা বাজে। উনি ভাবলো হয়তো সত্যি সত্যি তার বড়শিতে বড় মাছ ধরা পড়েছে। তাই উঠে কাউকে কিছু না বলে লাইট নিয়ে চলে গেল পুকুর পাড়ে। গিয়ে দেখলো সত্যি পানিতে অনেক ধস্তাধস্তির শব্দ। মনে হচ্ছিল মাছটা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য। উনি তাড়াতাড়ি গিয়ে বড়শি উঠাতে যাবে, তখন খেয়াল করলো একটা ছোট নৌকা উল্টো হয়ে ভেসে আসছে। নৌকার উপরে 2টা কালো ছায়া। উনি প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড় দেওয়ার চিন্তা করলেন, কিন্তু তার আগে ভাবলেন বড়শিতে বিঁধে থাকা মাছটা নেওয়া যাক। উনি বড়শি টান দিতে দিতেই দেখলেন সেটা কোনো মাছ না, বরং বিশাল এক সাপ বিঁধে আছে। এবার উনি বড়শি ছুঁড়ে ফেলে দিয়ে উল্টো পাল্টা বলে দৌড় দিলেন। ঘরে এসে বেহুশ হয়ে পড়ে গেল তিনি। সবাই তাকে ধরে বিছানায় নিয়ে শুয়ে দিল, মাথায় পানি দিল। হঠাৎ উনি চোখ খুলে সব বললেন যা যা দেখেছে তিনি। আরও আতঙ্কগ্রস্ত হয়ে বলতে লাগলো, ওই কালো ছায়া দুটো এখানে চলে এসেছে, আমাকে ওরা নিয়ে যাবে। ওই তো দাঁড়িয়ে আছে তারা দুজন। ওনার চোখে ভয় আর আতঙ্ক দেখে সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে গেল। তার ছেলে মেয়েরা তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে কিছুতেই শান্ত হচ্ছে না। হঠাৎ করে তার মুখ বেঁকে যেতে লাগলো, তার হাত পা সব বেঁকে যাচ্ছে, তার চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। এভাবে সবার চোখের সামনে মৃত্যু ঘটে। তখন সবাই বুঝতে পারে এ বাড়িতে একজন না, বরং 2জন জিন আছে। একটা সেই অন্ধ জিন, আর একটা ধারণা করা হয় তার স্ত্রী। হালিম মিয়ার আকস্মিক মৃত্যুতে সবাই খুব শোকাহত ছিল। তার আত্মীয় স্বজনরা সবাই আসলো। তার মেয়ে আর মেয়ের জামাই ঢাকা থেকে আসলো। তার মেয়ের সবাই আবার একটু বেশি পণ্ডিত ছিল। সে নাকি এসব ভূত প্রেতে বিশ্বাস করে না, এগুলো নাকি গ্রামের কুসংস্কার। তার সাথে এ নিয়ে কেউ তর্কে জড়ালো না, কারণ তারা শহরের লোক, গ্রামের পরিস্থিতি তারা কখনো বুঝবে না। হালিম মিয়াকে দাফন করা হলো। পরদিন সেই মেয়ের জামাই চাঁদপুর গেল ইলিশ মাছ আনতে। আমাদের বাড়ি থেকে চাঁদপুর বেশি দূরে না। মাছ কিনে ফিরতে ফিরতে রাত হয়ে গেল অনেক। সে যখন মাছ নিয়ে বাড়িতে ঢুকলো, তখন কেউ একজন তার নাম ধরে ডাক দিল, তারেক, একটা মাছ দিয়ে যা। সে পিছনে তাকাতেই কাউকে দেখতে পেল না। আবারও হাঁটা দিল, আবার একই কথা, তারেক, একটা মাছ দিয়ে যা। এবার সে বলল, কে? কোথা থেকে কথা বলছেন? সামনে আসেন। ওপাশ থেকে বলল, সামনে আসবো না,
তুই একটা মাছ এখানে রেখে চলে যা। সে বলল, সামনে না আসলে আমি মাছ দিব না। আমি এই বাড়ির জামাই, আমার সাথে ফাজলামো করা বন্ধ করেন। এই বলে সে আবার হাঁটা দিলে এবার পিছন থেকে বলল, জামাই একটা মাছ দিয়ে যা। এবার সে বিরক্ত হয়ে পিছনে তাকালো এবং যা দেখলো তাতে সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেললো। সে দেখলো তার মৃত শ্বশুর হাত বাড়িয়ে দিয়ে বলছে, তারেক একটা মাছ দিয়ে যা। এটা দেখে সে সেখানেই পড়ে গেল। পরে একজন তাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে ঘরে নিয়ে আসে। তার জ্ঞান ফিরলে সে সব কিছু খুলে বলে সবাইকে। বেচারা তখন বিশ্বাস করতে বাধ্য হয়েছিল এগুলো কোনো কুসংস্কার না। তারপর দিন সে সপরিবারে গ্রাম ছেড়ে চলে গেল ঢাকা। আর কখনো গ্রামে আসেনি। এমন আরও অনেক ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে আমাদের বাড়িতে। আমার মা একদিন ভর দুপুরে ইলিশ মাছ ভাজা করছিল তার রান্নাঘরে। গ্রামের রান্নাঘর মূলত বাসা থেকে আলাদা থাকে। আমাদের রান্নাঘর ছিল পাটখড়ির তৈরি এবং মাটির চুলে রান্না করত মা তখন। হঠাৎ পাটখড়ি ভেদ করে একটা হাত আসলো আর বলল, এক টুকরা ভাজা মাছ দে। মা প্রথমে খুব ভয় পেয়ে গেলে বাবাকে ডেকে বলল, কেউ একজন ইলিশ মাছ ভাজা চাচ্ছে। বারবার হাত বাড়িয়ে কি করব। বাবা বলল, তাকে জিজ্ঞেস করো মাছ পেলে সে চলে যাবে কিনা। মা তারপর বলল, মাছ পেলে আপনি চলে যাবেন কিনা। উপাস থেকে বলল, হ্যাঁ আমি চলে যাব। মা তার হাতে একটা মাছের টুকরো দিল। আস্তে করে হাতটা অদৃশ্য হয়ে গেল। আমি এক রাতে গান শুনতেছিলাম মোবাইলে। রাত আনুমানিক 1টা বাজে। তখন জানালা দিয়ে দেখলাম একটা সাদা ধবধবে গরু জানালার পাশ দিয়ে চলে যাচ্ছে। তার ওপর একটা বাচ্চা বসে আছে। বাচ্চাটা চোখ সম্পূর্ণ সাদা রঙের। আমি সেদিন ভয়ে প্রকৃতির ডাকেও সাড়া দিতে বাইরে যাইনি। কিছুক্ষণ আগে বলেছিলাম সজল ভাইয়ের অদ্ভুতভাবে মৃত্যু হয়েছিল, সেটা নিয়েই কিছু বলবো এখন। সজল ভাইয়ের বাবা দেশের বাইরে থাকতো। তার আম্মু মানে আমার কাকিমা প্রায় সময়ই স্বপ্নে দেখতে লাগলো ছেলেকে দেখে শুনে রাখতে। উনি এটা তেমন একটা গুরুত্ব দিত না, ভাবতেন এটা নেহাতি একটা স্বপ্ন মাত্র। একদিন কোনো এক কাজে কাকিমা শহরে গেল। কাজ শেষ করে তিনি যখন বাসে চড়ে বসলেন বাড়ি ফেরার জন্য, তখন কোথাও থেকে যেন একটা পাগল এসে কাকিমাকে বলল, তুই কেমন মা, ছেলেকে বাঁচাতে পারলি না? কাকিমা একটু ভয় পেয়ে গেল। কিসব বলতেছেন আপনি, কি হয়েছে আমার ছেলের? পাগলটা বলল, এখন আর জেনে কি করবি, যা হওয়ার তা তো হয়েই গেছে। কাকিমা কিছু বলতে যাবে এমন সময় বাস কন্ট্রাক্টর এসে পাগলকে গালমন্দ করে নামিয়ে দিল। কন্ট্রাক্টর কাকিমাকে বলল, ওর কথায় কান দিয়েন না খালা, সব সময় এমন মানুষকে বিরক্ত করাই ওর কাজ। কাকিমাও কন্ট্রাক্টরের কথা মেনে নিয়ে ভাবলো পাগলের কথা কানে না দেওয়াই ভালো। তবুও কাকিমার মনের মাঝে কেমন একটা অস্থির অস্থির লাগছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা তো হয়েছে। এগুলো ভাবতে ভাবতে কাকিমা বাসে ঘুমিয়ে গেলেন। এবার স্বপ্নে সেই পাগলটাই আবার তার কাছে এসে তাকে বলছে, আমার সাথে আয়। কাকিমা কিছু না ভেবে উঠে তার সাথে যেতে লাগলো। পাগলটা হাঁটতে হাঁটতে একটা খোলা মাঠে গিয়ে থামলো। কাকিমা দেখলো সেখানে সাদা কাপড় পরা অনেক লোক দাঁড়ানো। পাগলটা একটা হাসি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কাকিমা এগিয়ে গিয়ে সেই সাদা কাপড় পরা লোকগুলোর ভিড় ঠেলে সামনে গিয়ে দেখলো কাফনে মোড়ানো একটা লাশ রাখা। একটা লোক গিয়ে লাশের মুখের কাপড়টা সরিয়ে দিল। কাকিমা লাশের মুখটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং চিৎকার করে কান্না করে দিল। সেটা ছিল সজল ভাইয়ের লাশ। সাদা কাপড় পরা লোকগুলো সবাই একসাথে কালেমা শাহাদাত পড়তে পড়তে সজল ভাইয়ের লাশটা উঠিয়ে নিয়ে যেতে লাগলো। কাকিমা চিৎকার করে বলছিল, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ, থামো তোমরা, আমার ছেলে মারা যায়নি। তখন এই কাকিমার ঘুম ভেঙে গেল। দেখলো এখনও সে বাসের মধ্যেই আছে। বাড়িতে পৌঁছাতে আরও প্রায় 1 ঘন্টা লাগবে। কাকিমা তাড়াতাড়ি মোবাইল বের করে সজল ভাইয়াকে কল দিল। সজল ভাইয়া কল রিসিভ করে বলল, আর কতক্ষণ লাগবে তোমার বাড়িতে আসতে আম্মু, কোথায় আসো এখন? কাকিমা যেন দেহে প্রাণ ফিরে পেলেন। সজল ভাইয়া ঠিক আছে ভেবে কাকিমা বলল, আর 1 ঘন্টার মতো লাগবে বাপ, তুই নিজের খেয়াল রাখিস, আমি না আসা পর্যন্ত ঘরে থাকবি। সজল ভাইয়া বলল, কি হয়েছে আম্মু, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাকিমা বলল, কিছু হয়নি, যা বলেছি তা করবি, আমি না আসা পর্যন্ত ঘর থেকে বের হবি না। সজল ভাইয়া বলল, ঠিক আছে বলে ফোন রেখে দিল। কাকিমা তখনও নিজের মনকে শান্ত করতে পারছে না।
কেমন যেন লাগছে তার। তখন দুপুর 12টার মতো বাজছে। সজল ভাইয়া রুমে বসে গেমস খেলছিল। তখন তার ফুপু এসে বলল, সজল, আমাদের পানির মোটরটা কাজ করছে না, একটু দেখবি এসে বাবা? সকাল থেকে ট্যাঙ্কে পানি উঠাতে পারছি না। সজল ভাইয়া বলল, ঠিক আছে ফুপু, আমি দেখছি। এই বলে মোবাইল রেখে ফুপুদের বাসার বৈদ্যুতিক মেইন সুইচ অফ করে মোটর খুলে সেটা ঠিক করতে লাগলো। মোটরটা ছিল সিঁড়ির নিচে, তাই সজল ভাইয়া সেখানে কাজ করছে সেটা কেউ দেখতে পায়নি। আর ফুপু রান্নাঘরে রান্না করছিল। মোটরের তারগুলো হাত দিয়ে চেক করে দেখছিল সজল ভাই। হঠাৎ তার ফুফুতো বোন সামিয়া ঘরে এসে দেখলো বাসায় কারেন্ট নেই। খেয়াল করে দেখলো মেইন সুইচ অফ করা। ও জানতো না সজল ভাই মেইন সুইচ অফ করে কাজ করছে সিঁড়ির নিচে। সামিয়া কাউকে কিছু জিজ্ঞেস না করেই মেইন সুইচ অন করে দেয়। সাথে সাথে সজল ভাইয়াকে কারেন্ট ধরে ফেলে। সে যেই তারটা ধরেছিল সেটা তাকে ছিটকা মেরে ফেলে দেয়। প্রথম উল্টে গিয়ে নিচে পড়ে থাকা অন্য একটা তারের উপর উপুর হয়ে পড়ে যায়। তারের একটা টুকরো তার বুকে বিঁধে যায়। এবার সে আর উঠতে পারে না। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সিঁড়ির নিচেই পড়ে রইল তার নিথর দেহটা। অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে ফুপু সজল ভাইয়াকে ডাকতে ডাকতে সিঁড়ির নিচে এসে দেখলো তার সম্পূর্ণ শরীর সাদা হয়ে সেখানে পড়ে আছে। ফুপু চিৎকার করলে সবাই সেখানে গিয়ে দেখলো সজল ভাইয়া আর নেই। ওইদিকে কাকিমা আবার কল দিল সজল ভাইয়াকে। এবার কল রিসিভ করছে না কেউ। তার চিন্তা আরো বেড়ে গেল। বাধ্য হয়ে তার শাশুড়ি মাকে ফোন দেয়, মানে সজল ভাইয়ের দাদিকে কল দিল। কল রিসিভ করে সে কোনো কথা বলতে পারলো না। কাকিমা শুনতে পেল চারপাশে শুধু কান্নার আওয়াজ। অস্থির হয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে আম্মা? কান্না করছে কারা? কি হয়েছে আমাকে বলেন। কিন্তু দাদি কোনো কথা বলতে পারলো না, শুধু কান্না করেই যাচ্ছে। বাস থেকে নেমে কাকিমা প্রায় দৌড়ে চলে এলো বাড়িতে। দূর থেকেই দেখতে পেল অনেক মানুষ তাদের বাসাতে অনেক ভিড় করেছে। কাকিমা দৌড়ে বাড়িতে গিয়ে দেখলেন সজল ভাইয়া নিথর দেহটা উঠানের মাঝে পাটির ওপর রাখা। সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। সবাই ওনাকে ধরে ঘরে নিয়ে গেল, মাথায় পানি দিল। জ্ঞান ফিরতেই পাগলের মতো বলতে লাগলো, আমার ছেলে কই, ওর কি হয়েছে? দৌড়ে আবার উঠানে গিয়ে সজল ভাইয়ের দেহটা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। সেদিন এমন কোনো মানুষ ছিল না যে কাঁদেনি। সজল ভাইয়া অনেক ভালো একটা ছেলে ছিল। বাড়ির সবাই তাকে অনেক পছন্দ করত, সব সময় হাসি খুশি থাকতো। তার মৃত্যুতে পুরো বাড়ি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। কাকিমা তার একমাত্র ছেলেকে হারিয়ে পাগলের মতো বলেছিল, আমি কেন বুঝতে পারলাম না? আমাকে আগেও স্বপ্নের মধ্যে সতর্ক করা হয়েছিল। আমি কেমন মা, ছেলের খেয়াল রাখতে পারলাম না। এখন আমি কি করব? আমি মরে যাব আমার ছেলেকে ছাড়া। এই খবর শুনে সজল ভাইয়ার বাবা, মানে আমার কাকা, সৌদি আরব থেকে একদিনের মাঝেই চলে এসেছিল। কাকাও প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। একটা মৃত্যুর দ্বারা তাদের সুন্দর সংসারটা একদম এলোমেলো হয়ে গিয়েছিল। সেদিন সজল ভাইয়াকে দাফন করা হলো। পুরো বাড়িতে তখনও শোকের ছায়া। 2 দিন কেটে গেল। আমি এশার নামাজ পড়ে ঘরে ফিরছিলাম। আমাদের ঘরে যেতে হলে কবরস্থান পার করে যেতে হয়। যখন আমি কবরস্থান পার হচ্ছিলাম তখন কেউ আমার নাম ধরে ডাক দিল, গালিব এদিকে আয়। আমি স্পষ্ট বুঝতে পারলাম এটা সজল ভাইয়ের কণ্ঠ। আমি পিছনে তাকিয়ে দেখলাম সজল ভাইয়া তার সেই রক্তশূন্য ফ্যাকাশে মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে সেখান থেকে দৌড় দিতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম। আমার পুরো শরীর কাঁপছিল ভয়ে। সজল ভাইয়া বলল, কালকের আগের দিনও তো আমাকে দেখে তোরা ভয় পাসনি। একসাথে ক্রিকেট খেললাম সেদিন, একসাথে নদীতে গোসল করলাম, তাহলে এখন আমাকে ভয় পাচ্ছিস কেন? আমি তার কথার কোনো জবাব দিতে পারলাম না। সেখানেই জ্ঞান হারালাম। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার ঘরে দেখতে পাই। কি হয়েছিল সেটা এখনো পর্যন্ত আমি কাউকে বলিনি। এখনো প্রায় আমি সজল ভাইয়াকে স্বপ্নে দেখতে পাই। সে আমাকে ডাকে তার কাছে যেতে। আমাদের বাড়ির ছোট 2 ভাই বোন স্কুল থেকে ফিরছিল। একজন 4র্থ শ্রেণীতে পড়ে, আরেকজন 2য় শ্রেণীতে পড়ে। হঠাৎ ওদের সামনে একটা বোরখাওয়ালা মহিলা এসে একটা পেপার বক্স ধরিয়ে দিয়ে বলল, এটা তোমাদের মায়ের হাতে নিয়ে দিবে।
ওরা ছোট মানুষ, তাই না বুঝে সেই বক্সটা নিয়ে আসে বাড়িতে, এনে মাকে দিয়ে বলে কোনো বোরখা পরা মহিলা এটা দিয়েছে। তাদের মা সেই বক্সটা খুলে দেখে দুইটা সাদা কাপড়, নেড়েচেড়ে বুঝতে পারে সেগুলো কাফনের কাপড়। উনি ভয় পেয়ে তাড়াতাড়ি সেই বাক্স সহ কাপড়গুলো নদীতে ফেলে দেয়। তারপর দিন সকালে সেই দুই ভাই বোন আর ঘুম থেকে ওঠেনি, মানে রাতেই তারা ঘুমের মাঝে মারা গেছে। ওই বোরখা পরা মহিলা কে ছিল, কেনই বা সেই বক্সটা দিয়েছিল তা আজও জানা নেই। এমন আরও অনেক ঘটনা আছে আমাদের বাড়ি ঘিরে। যেমন একবার পুকুর পাড়ে গরু বেঁধে রেখে এসেছিল একজন ঘাস খাওয়ার জন্য। বিকেলে আনতে গিয়ে দেখে গরুর মাথা মাটিতে পুঁতে রাখা হয়েছে। আবার দুইজন পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এখনো মাঝে মাঝে ওই জঙ্গল থেকে বাচ্চার আর্তনাদ ভেসে আসে। তারপর গত বছর আমাদের মাদ্রাসার মাহফিলে একজন নামকরা বক্তা আসেন ওয়াজ করার জন্য। তার সাথে তার এক খাদেমও আসেন। সে এসব প্যারানর্মাল বিষয়ে অনেক অভিজ্ঞ ছিল। বাড়ির এমন ভয়াবহ ঘটনা শুনে সে আল্লাহর নাম নিয়ে সেই জিনকে বাড়ি থেকে তাড়াতে সক্ষম হয় এবং আমাদের পুরো বাড়িটা বন্ধ করে দেয়। আলহামদুলিল্লাহ, এখন আমাদের বাড়ি অভিশাপ মুক্ত। তারপর থেকে আর কেউ মারা যায়নি। অনেকে বাড়ি ছেড়ে এখন অন্যত্র বাড়ি করেছে এসব কারণে, কিন্তু এখনো অনেক পরিবার আছে এ বাড়িতেই থাকে। তারা তাদের পূর্বপুরুষদের ভিটামাটি ছেড়ে দিতে রাজি ছিল না। তাদের মাঝে আমার বাবা একজন। সে বলেছিল মরলে এখানেই মরব, তবুও আমার বাবার ভিটে ছেড়ে আমি যাব না। এই ঘটনাগুলোর কিছু অংশ আমি 2020 সালে পোস্ট করেছিলাম ফেসবুকে। তখন পুরো পৃথিবীতে করোনার থাবা পড়েছিল। আমি লিখে দিয়েছিলাম এগুলো সত্য ঘটনা। একটা ছেলে আমাকে মেসেজ করে বলেছিল এগুলোর সত্যতা বা যাচাই করতে সে আমাদের বাড়িতে যেতে চায়। সে ছিল একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর। তাই আমি তাকে আমাদের বাড়ির ঠিকানা টেক্সট করে দেই। তখন আমি দেশের বাইরে থাকি। সে আমাকে মেসেজ করে জানায় আমাদের বাড়িতে পৌঁছেছে সে। তারপর দিন আমি খবর পাই সেই ছেলের লাশ পুকুরে ভেসে উঠেছে। সে কিভাবে মারা গিয়েছে কেউ জানে না, কিভাবেই বা ওই পুকুরে গেল তাও অজানা। এটা নিয়ে আমাকে অনেক তোপের মুখে পড়তে হয়, কারণ আমি তাকে ঠিকানাটা দিয়েছিলাম। তাই আমি ফেসবুকের ওইসব পোস্ট ডিলিট করে দেই। এগুলোকে আপনারা গল্প ভাবলে গল্প, বাস্তব ভাবলে বাস্তব। এটা আপনাদের একান্ত ব্যাপার। আমি কাউকে জোর করে বিশ্বাস করতে বলবো না। পরিশেষে বলবো, বাস্তব এমন এক জিনিস যা মানুষের কল্পনাকেও হার মানায় কখনো কখনো। লিসেনার্স, এই ঘটনাটি লিখেছেন গালিব আবরার। আমরা গালিব আবরার ভাইকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাব। এটি একটি গ্রামে ঘটে যাওয়া সত্যিকার ঘটনা। আমার গ্রামের বাড়ি যশোরে, শহরের বেশ আদুরেই একটি গ্রামে। 12 থেকে 15 মিনিটের পথ। আমি অনেক বছর পরে গ্রামের বাড়িতে যাই। গ্রামের বাড়ির বর্ণনা দিয়ে নেই যে আমার গ্রামের বাড়িটা বেশ বড়। গ্রামের পাশে আবাদি ফসলি জমি আছে। আমাদের গ্রামে যেখান থেকে আবাদি ফসলি জমি শুরু হয়েছে তার কিছুটা দূরে একটা বাঁশঝাড়ের মতো একটা জায়গা আছে। সেখানে নাকি দুটি জিন থাকে সাপের বেশে। একটা পুরুষ জিন ও অপরটি নারী জিন। তারা সাপের বেশেই সবসময় ঘোরাফেরা করে, তবে কারো কোনো ক্ষতি করে না তারা। আমাদের গ্রামে যারা গ্রামে বসবাস করেন তারা জানেন যে ধান কাটার মৌসুমে বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসে, যারা ধান কেটে কিছু টাকা নিয়ে ফিরে চলে যায়। আমাদের গ্রামে এমন অনেক লোক আসতো, তাদের মধ্যে একজন থেকে যায়, বেশ পরিচিত হয় এবং সে ওই গ্রামের এক মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকে। তো সে থাকতে থাকতে এক সময় তার মনে হয় যে সে তার শ্বশুর বাড়িতে আর থাকবে না। এর কিছুদিন পরে তাদের ঘরে একটি ছেলে সন্তান আসে। 3-4 বছর হবে তখন। বেশ সুন্দর ছিল, খুব আদর করতে ইচ্ছে করত। তখন সে চিন্তা করে সে তার সন্তান আর বউকে নিয়ে আলাদা বাসাঘর তৈরি করে থাকবে। সে তখন যে গ্রামের শেষে যে বাঁশঝাড়টা আছে সেটা কেটে পরিষ্কার করে সেখানে ঘর উঠিয়ে থাকতে শুরু করে। তো এলাকার মানুষ বারণ করে যে ওখানে সাপ আছে, যেন তাদের ক্ষতি না করে। কিন্তু ওই লোকটা ভাবে যে আমার একটা বাচ্চা সন্তান আছে, যদি সাপ কোনো ক্ষতি করে, তাই সাপ দুটো দেখলেই সে মেরে ফেলার চিন্তা করে।
তো এরকম বেশ কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ তার বউ বলে যে ওখানে সাপ দুটো দেখা গেছে। সে তখন চিন্তা করে যে সাপ দুটোকে পরবর্তী সময় দেখলেই সে মেরে ফেলবে। একদিন সাপ দুটো তার সামনে পড়ে যায় এবং সে লাঠি দিয়ে সাপ দুটোকে মারতে গেলে একটি সাপকে মেরে ফেলে এবং অপরটি পালিয়ে যায়। তো গ্রামে সবার কাছে বিষয়টা জানাজানি হয়ে যায়। সে একটা সাপ মারতে পেরেছে, অপরটি মারতে পারেনি। তখন শ্বশুর শাশুড়ি আসে এবং এসে অনেক কান্নাকাটি করে এবং বলে, তুমি কেন সাপটিকে মারতে গেলা? জানো না তারা জিন, তারা তো সাপ না। তো এই ব্যাপারটা সেই জামাই অতটা আমলে নেয় না। ওনার শ্বশুর শাশুড়ি কবিরাজ ডেকে নিয়ে আসে। কবিরাজ এসে বলে যে বাবা, তুমি যে কাজটা করেছো এটা তো অনেক খারাপ কাজ করেছো, এটা করা তোমার ঠিক হয়নি। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও যেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয়। আর তুমি যে সাপটাকে মেরেছো তার সঙ্গিনী কিন্তু বেঁচে আছে, তো তোমার ক্ষতি হবে। সে হিসাব নিকাশ গণনা করে বের করে যে তোমার অনেক বড় ক্ষতি হবে। তোমার প্রিয় মানুষ হচ্ছে তোমার সন্তান, তো তোমার সন্তানকে আগামী 40 দিন অনেক সেফ রাখবে, অনেক সাবধানে রাখতে হবে। তো এই কথা বলে সে চলে যায় এবং তাবিজ পানি পরা দেয় এবং তার শ্বশুর শাশুড়ি সব শুনে তার জামাইয়ের কাছে অনুরোধ করে যে বাবা, তুমি তোমার বউ সন্তান নিয়ে আমাদের বাড়িতে থাকবে। কিন্তু সে একেবারেই থাকতে নারাজ, সে থাকতে রাজি হয় না। তখন তার শ্বশুর শাশুড়ি বলে যে আমার মেয়ে আর তোমার ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে যাই। তখন সে রাজি হয় না। এক পর্যায়ে জোরাজোরি করার পরে সে রাজি হয় এবং তার বউ কান্নাকাটি করে বলে যে আমার ছেলের কিছু হয়ে গেলে তোমাকে মাফ করব না আমি। সে রাজি হয় এবং পাঠিয়ে দেয়। সব ঠিকঠাকভাবেই চলছিল, চোখে চোখে রাখছিল। বলে রাখা ভালো যে তার বাড়ি থেকে শ্বশুর শাশুড়ির বাড়ি 1 কিলোমিটার দূরে। ছেলেটা কেবল বসতে শিখেছে, খেলাধুলা করে ভালোই দিন চলতে থাকে। তো বাচ্চা ছেলেটা নানা নানুর বাড়ির পাশেই একটা পুকুর ছিল। পুকুরের পাশে বেশ গাছপালা, বাঁশঝাড়, তো সেখানে সে খেলছিল। এমন সময় হঠাৎ করে একটা সাপ বাচ্চাটাকে তাড়া করে। তো ছোট মানুষ পড়ে যায়। আশেপাশে যারা ছিল সবাই চিৎকার করে কাছে চলে আসে। তারপরে গ্রামের লোক দেখতে পায় যে একটা সাপ বাচ্চাটার গলায় পেঁচিয়ে ফনা তুলে আসে। তো সবাই চেষ্টা করেছে সাপটাকে মারতে, কিন্তু কেউ মারতে পারেনি, কারণ সাপটি বাচ্চাটার গলা জড়িয়েছিল এবং বাচ্চাটা মাটিতে লুটিয়ে পড়েছিল, গড়াগড়ি খাচ্ছিল। সবাই যেটা দেখেছিল সে সাপটা বাচ্চাটার মুখে থুতু ছিটা দিচ্ছিল, বিষ ছিটাচ্ছিল, যার কারণে কেউ কাছে যেতে পারেনি। তারপর সাপটা বাচ্চাটার মাথায় অনেকবার কামড় দেয়। সাপটা বাচ্চাটার মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত তার গলা ছেড়ে নেমে আসেনি। মৃত্যু নিশ্চিত করে সে মাটিতে নেমে এসে বসে থাকে। তারপর এলাকার লোকজন সবাই মিলে লাঠি দিয়ে সাপটাকে মেরে ফেলে। এখানে শেষ কথা হচ্ছে যে বাচ্চাটির মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত সে গলা ছেড়ে নেমে আসেনি। এটা খুব দুঃখজনক বিষয় ছিল। লিসেনার্স 2টি ঘটনা লিখেছিলেন মেহরব হোসেন ইমেল ভাই। তো আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমাদের ফরিদপুর জেলার পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের ঘটনা। ঘটনাটি যে আমাকে বলেছেন তার নাম সবুর আহমেদ। এক সময় তিনি মাঝির পেশায় নিয়োজিত ছিলেন, এখন তিনি ঢাকাতে রিক্সা চালান। ঘটনাটি আজ থেকে প্রায় 23 থেকে 25 বছর আগের ঘটনা। তখন তিনি মাঝির পেশায় নিয়োজিত ছিলেন। একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে একটা বাসার সামনে যেয়ে দাঁড়িয়ে আছেন, আর সেই বাসাটার সামনে অনেকগুলো মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। যখন তিনি সেই ভিড় ঠেলে সেই বাসাটির সামনে যায়, তখন তিনি দেখতে পান যে সেই বাসাটির মধ্যে একটি ফাঁসি দেওয়া লাশ ঝুলছে। এটা যখন উনি স্বপ্নের মধ্যে শুনতে পান যে সবাই বলছে লাশটাকে নিয়ে চল, লাশটাকে নিয়ে চল, তো উনি কারো চেহারার অবয়ব বুঝতে পারতেছিলেন না। এই স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায়। এর 4 থেকে 5 দিন পরে ঠিক একই স্বপ্ন আবার দেখতে পান। তো এই স্বপ্ন 2বার দেখার পরে তিনি একটু ভয় পান এবং তিনি তার পরিবারের সাথে বিষয়টা শেয়ার করেন। তখন তারা যেটা বলেন, এটা কোনো মনের ভুল হবে তোমার। তো তাদের গ্রামে একটা লোক, তিনি কবিরাজ বা ওঝা নামে পরিচিত ছিলেন। উনি যে কাজগুলো বেশি করতেন সেগুলো হচ্ছে খারাপ কাজ। যে কাউকে বান দেওয়া বা কুফরি কালাম ওরা মানে মানুষকে ক্ষতি করতেন। আর ওনার কাছে বিভিন্ন এলাকার থেকে মানুষ আসতো। আমাদের গ্রামের লোক
লোকজন যেটা করতো যে সব সময় তাকে এড়িয়ে চলতেন। এলাকাবাসী যেটা করতেন যে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও তার বাসার সামনে দিয়ে চলাফেরা করতেন না। একদিন উনি ঘুম থেকে উঠে শুনতে পান যে সেই লোকটা মারা গেছে। উনি গ্রামের 8 থেকে 10 জনের সাথে সেই বাসাতে যায়। কবিরাজের বাসাটা যেমন ছিল যে উনি একটা বট গাছের পাশে ছোট করে বেড়া দিয়ে থাকতেন। বলে রাখা ভালো যে ওনার পরিবারের কেউ ছিল না। তো সেই মাঝি যখন বাসার সামনে যায় তখন দেখতে পায় যে একটা ফাঁসি দেওয়া লাশ দড়িতে ঝুলছে, যেটা উনি স্বপ্নের মধ্যে 2 বার দেখতে পান। গ্রামের লোকজন সেখানে জড়ো হয়। সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে সেই লাশটার মুখের মধ্যে সুচ জাতীয় কিছু জিনিস বিধানো ছিল। যদি তিনি সুইসাইড করেই থাকেন তাহলে কিন্তু মুখের মধ্যে সুচ ঢুকানোর কথা ছিল না। এলাকাবাসী যেটা বলা বলি করে যে ওনাকে হয়তো জিন মেরে ফেলেছে। তারা সেখান থেকে লাশটা যথারীতি নামায়। লাশটা দেখতে খুব বিভৎস ছিল। এলাকার লোকজন লাশটিকে নামিয়ে গোসল করিয়ে জানাজা পড়ে সেই বাসাটার পাশে জংলার মতো একটা জায়গায় দাফন করে দেয়। মোটামুটি ঘটনাটি সবার মুখেই চলতে থাকে যে এই লোকটা এভাবে মারা গেছে। তার 4 থেকে 5 দিন পরের ঘটনা। মারা যাওয়ার ঘটনা থানাতে পৌঁছায়। থানা থেকে পুলিশ আসে সেখানে। তারা যেটা সিদ্ধান্ত নেয় যে লাশটাকে কবর থেকে তুলে তারা পোস্টমর্টেম করবে। এটা শোনার পরে গ্রামের কৌতূহল লোকজন সেখানে জড়ো হয় সেটা দেখার জন্য। যথারীতি লাশ কবর থেকে খোঁড়া হয়। দুপুরের দিকে তখন বর্ষাকাল ছিল। কবর খোঁড়া শুরু করার পরে যথারীতি সেখান থেকে গন্ধ বের হয়। 4 থেকে 5 দিন হয়ে গেছে লাশটা পচে গেছে। যখন লাশ তোলা হয় তখন লাশের গায়ে আতর আর গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয়। যেহেতু লাশটাকে আসলে নেওয়া হবে তো সেখানে থেকে নদীপথটি সহজ ছিল। তারা চিন্তা করে যে তার লাশটি নদীপথে হাসপাতালে নেওয়া হবে। সবুর ভাই চাচ্ছিলেন না লাশটাকে নিয়ে যাওয়ার জন্য। এমনিতেই এমন একজন মানুষ, এখন তার লাশ ভয়েরই বিষয়। যথারীতি লাশকে কবর থেকে তুলে নৌকায় রাখা হয়। যেহেতু উনি একা যেতে ভয় পাবেন তাই ওনার সাথে আরও একজন মাঝিকে দেওয়া হয়। লাশটাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। নৌকার মধ্যে তারা মুখ ঢেকে বসেন যাতে গন্ধ নাকে না আসে। নৌকার মধ্যে আগরবাতি জ্বালিয়ে দেয় তারা। তো সেখান থেকে তারা যাত্রা শুরু করে। সব নৌকাতেই একটা করে হারিকেন থাকতো। সবুর ভাইয়ের যে হারিকেনটা ছিল সেটা তার পায়ের কাছে ছিল এবং এটাতে কেরোসিন ছিল, এটা জ্বলতে ছিল। আরও একজন মাঝি যিনি আসেন সে তার নৌকা থেকে একটি হারিকেন নিয়ে আসেন। তার হারিকেনটার মধ্যে তেল ছিল না। তারা সেখান থেকে যাত্রা শুরু করে। আপনারা হয়তো জানেন যে সব নদীর পাশে একটা চরের মতো জায়গা থাকে। নদীপথে যে সব লঞ্চ ট্রলার চলাচল করে তেল নেওয়ার জন্য সেখানে টোমের মতো দোকান থাকে। সেখানে তারা গিয়ে নৌকাটি থামায়। তখন মাগরিবের ওয়াক্ত শেষ বললেই চলে। চারপাশ অন্ধকার হয়ে গেছে। নৌকাটা থামানোর পরে রৌফ যিনি তেল আনতে নৌকা থেকে নেমে তেল নিতে যান তো সবুর ভাই তিনি আমাকে বলেন যে নৌকা থেকে নেমে তেল আনতে বেশি হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সবুর ভাই অনেক সময় ওয়েট করছেন তার জন্য এবং তিনি বেশ ভয়ও পাচ্ছিলেন যে এরকম একটা কবর থেকে তোলা লাশ, তাও আবার এরকম একজন মানুষের ভয় পাওয়ারই কথা। ঘন্টাখানেক সময় পার হয়ে যায় তাও তিনি আসতেছিলেন না। সবুর ভাই তার সাথে যে মাঝিটা ছিল তাকে জিজ্ঞেস করে যে তেল পাওনি নাকি দোকান বন্ধ ছিল। তো সে কোনো কিছুর উত্তর দেয় না। সবুর ভাই তখন যেটা বুঝতে পারে যে হয়তো দোকান বন্ধ ছিল বা তেল ছিল না। রৌফ নৌকায় উঠে বসার পরে তারা আবার নৌকা চালানো শুরু করে হাসপাতালের উদ্দেশ্যে। প্রায় 15 থেকে 20 মিনিট সময় পার হয়ে যায়। সবুর ভাই যিনি তিনি নৌকা চালাচ্ছিলেন উনি হঠাৎ খেয়াল করলেন যে পেছন থেকে উনি একাই কথা বলে যাচ্ছেন। তার সাথে যে মাঝিরা ছিল সে তার কথার কোনো উত্তর দিচ্ছে না। তো ওনার কাছে বিষয়টা আজব লাগে। উনি একটা সময় খেয়াল করলেন যে তার সাথে যে মাঝিটা ছিল সে হঠাৎ কি যেন একটা খোঁজাখুঁজি শুরু করলো। নৌকার মধ্যে কাঠের যে পাটাতন দেওয়া থাকে সেই ওদিকে কিছু খোঁজাখুঁজি শুরু করছে। তখন ওনার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক লাগে। সবুর ভাই বলেন যে তুমি কি খুঁজতেছো? নড়াচড়া করো না, চুপ করে বসে থাকো। তখন
তখন উনি দেখলেন যে পাগলের মতো করে উনি লাশের উপরে যে চাদরটা দেওয়া ছিল সেটা টান দিয়ে লাশের উপর থেকে সরিয়ে ফেলল। বিষয়টা অস্বাভাবিক লাগে আর গন্ধটা আরও একটু বেড়ে যায়। উনি একটু বিরক্ত হন আর ভয়ও লাগতে থাকে। উনি তখন ওনার লাইফে যেটা কোনো দিন দেখেননি, যে ওনার নৌকাতে যে কাপড় পরিহিত লাশটা ছিল, রৌফ যিনি, তিনি লাশটার হাত ধরে একটা টান দিল, যেন তার মনে হলো যে নৌকার মধ্যে লাশটা তার সাথে উঠে দাঁড়িয়েছে। এটা উনি নৌকা চালাচ্ছেন আর দেখছেন। এটা দেখার পরে উনি একদম থমকে যান যে এটা উনি কি দেখছেন, যে নৌকার মধ্যে লাশটি সেই মাঝিরার সাথে উঠে দাঁড়িয়েছে। তারপর তারা যেটা দেখলেন যে নৌকার থেকে ঝাঁপ দিলে ঠিক যেমন হবে ঠিক সেরকম না। মনে হলো তারা নৌকার থেকে শুকনো কোনো জায়গায় নেমে গেলেন, মানে শুকনো কোনো জায়গায় নেমে গেলে যেমন হবে, তারপর ভেনিশ হয়ে গেলেন। এটা দেখার পরে তো সবুর ভাইয়ের কিছু মনে নেই, তিনি সেন্সলেস হয়ে যান। তো যখন তার সেন্স ফিরে তো নিজেকে দেখে আবিষ্কার করেন যে তারা যে দোকানটি রেখে গেছেন ঠিক সেখানেই নৌকাটি। তবে তারা কিন্তু সেই দোকানে রেখে অনেক দূরে নৌকা চালিয়ে যায়। এলাকাবাসী পরে যেটা বলে যে সবুর ভাইকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়, আর তার সাথে যে মাঝিরা ছিল তাকে আর জীবিত পাওয়া যায়নি। তাকে সেই চরের মধ্যেই অপুর করে পুঁতে রাখা হয়। সেই রৌফ মিয়ার রূপ বা বেশ ধরে সে নৌকাতে আসে। তারপর থেকে তিনি মাঝি পেশা ছেড়ে দেন। গ্রামের লোকজন যেটা বলা বলি করে যে তাকে নাকি জিন বা ভূতে নিয়ে গেছে। এই লিসেনার্স, এই ছিল দুটি ঘটনা মেহরাব হোসেন হিমেল ভাইয়ের। তো অসংখ্য ধন্যবাদ মেহরাব হোসেন হিমেল ভাইকে। সো লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।